আওয়ামী লীগের সরকার ফিরে আসলে এইসব ফাঁক ফোকর গুলা আমরা কিন্তু বন্ধ করবো যে সরকারি কর্মচারীরা একটা দেশের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু তাদেরকে সেটা দেখিয়ে দিতে হয়। ছোট্ট একটা টোটকা দেই, যে কোনো সরকারি কর্মচারী, যে কোনো মন্ত্রী, যে কোনো মন্ত্রণালয়, আপনারা প্রতিদিনের কার্যক্রমের আপনি হিসাব করবেন যে আজকে আপনি যেই কাজ করলেন, আজকে দিনে আপনার মন্ত্রণালয় যেই কাজ করলো, সেটার আপনি বহু বায়বীয় লাভ আপনি পেতে পারেন। একটা লাভ আপনারা চিন্তা করবেন যে টাকার অঙ্কে আপনি কত লাভ করিয়েছেন বাংলাদেশ সরকারের জন্য। এই মানসিকতাটা যদি গড়ে তুলতে পারে, বাংলাদেশের সরকারি কর্মচারীদের ইফিসিয়েন্সি বেড়ে যাবে, মন্ত্রীদের অ্যাচিভমেন্ট বেড়ে যাবে, মন্ত্রণালয়গুলো বেশি দক্ষতার সাথে কাজ করতে পারবে, সার্বিকভাবে রাষ্ট্র উন্নতি করবে। এই ফিলোসফিটা সবাই ঢুকাবেন, সরকারি কর্মচারী, রাজনীতিবিদ, সবাই, যে প্রতিদিন আপনার মন্ত্রণালয়, আপনার অধীনের অফিস, বা আপনি যে অফিসের একজন ছোট পিয়ন, বা আপনি যাই হন, আপনি যে কোনো লেভেলের কর্মচারী হন, আপনি যে আজকে সারাদিন কাজ করলেন, আপনি সরকার থেকে কত বেতন নিলেন, বিনিময় সরকার বা রাষ্ট্র আপনার থেকে কত টাকা পেল। যদি আপনি হিসাব করে দেখেন যে আপনি বেশি নিয়েছেন রাষ্ট্র থেকে, বুঝতে হবে যে আপনি কিন্তু রাষ্ট্রের বোঝা। আর যদি আপনি মনে করেন যে আমার এই কাজের থেকে বেশি পেয়েছে রাষ্ট্র আমার কাছ থেকে, তাহলে আপনি হলেন রাষ্ট্রের সম্পদ। কিন্তু আমি চোখ বন্ধ করে, এখানে চোখ বন্ধ অভ্যাস হয়ে যাচ্ছে কিনা ওই কষা জাহেদের মতো, যে মানে আপনারা সবাই মোটামুটি এটা বুঝে নিতে পারেন যে 90% সরকারি কর্মচারীকে রাতের বেলা বলতে হবে যে আমি আজকে যা করেছি তা আমি আজকে দিনে রাষ্ট্র থেকে যা নিয়েছি তার চেয়ে কম দিয়েছি। আর যারা ঘুষ দুর্নীতির সাথে জড়িত, তাদের অবস্থা তো বুঝতে পেরেছেন কি অবস্থা এদের। সুতরাং আসলে রাজনীতিবিদ, পলিটিক্যাল সরকার, এদের দক্ষতা ছাড়া আমলাতন্ত্র কোনোদিন দক্ষ হবে না। তারা তাদের যে আমলাতান্ত্রিক জটিলতা, এগুলা কোনোদিন তারা এড়িয়ে যাবে না, কারণ জটিলতা যত থাকে তত আমলাদের দাম বাড়ে, এবং রাজনীতিবিদদের বিচক্ষণতার সাথে, দক্ষতার সাথে আমলাদের সামলানোর ক্ষমতা অর্জন করতে হয়। তার কোনোটাই পররাষ্ট্র মন্ত্রণালয় পারেনি। আপনি আবারও বলছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে তো ওরা যা হয় না তাই দেখায়, আর সোশ্যাল মিডিয়ার যে ছবিগুলো দেখায় না, দেখবেন যে এরা একটা বিয়ে বাড়ি, এরা না কোনো জায়গা থেকে শিখবেও না। আরে বাবা, অন্যান্য দেশের ফেসবুক এক্স হ্যান্ডেল থেকে শেখো, তারা কিভাবে ছবি 10টা 12টা 5টা 6টা বিয়ে বাড়ির মতো ছবি দিয়েই যাচ্ছে, ছবি পোস্ট করেই যাচ্ছে। লেখালেখিতে তো কারো কোনো যোগ্যতা নেই, লিখতে পারে না, পড়তে একটু পারে, বলতে পারে কেউ, আর এই কোনো সেন্স অফ প্রপোর্শন কাজ করে না। যখন মানুষ অনেক অলস হয়ে যায়, যখন আসলে একটা রাজনৈতিক সরকার সম্পূর্ণরূপে অন্যায্যভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে, যার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নাই বলছি, এর কথাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সভ্যতামুখী চেতনাটাই যার নাই। বাংলাদেশে যারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারাই সভ্যতা বিরোধী হলে আপনি বাংলাদেশের একটা বড় অংশের কাছে অনেক নাম কামাইতে পারবেন। যেমন নাম কামায় আমির হামজা, ওই যে আমির হামজাকে নাকি কোথায় মারধর করছে, আমির হামজা তো অনেক নাম কানায়, কিন্তু আমির হামজা এই সভ্যতায় আমির হামজার কোনো অবদান আছে? আমির হামজার যেমন বাংলাদেশ পৃথিবীর সভ্যতায় মানব জাতির কল্যাণে কোনো অবদান নেই, ঠিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে শক্তি আছে, যে রাজনৈতিক দল হোক, যে ধরনের যত কিছুই হোক, যত হাজার পিএইচডি ধারী হোক, তারা আসলে বাংলাদেশের জন্য না, নিজেদের শুধু অর্থনৈতিক উন্নয়ন ছাড়া, চুরিদারি আর সরকারি বেতন ভাতা গ্রহণ করা ছাড়া তাদের পক্ষে আসলে রাষ্ট্রের কোনো কাজ করা সম্ভব না, রাষ্ট্রের উন্নতিও করা সম্ভব না। আজকে যে তারেক রহমান সরকারের আন্ডারে বাংলাদেশ এত বড় বিপদে পড়ে গেল, নাই গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, আবার নাই এরা নিজেরাও কিছু বন্ধ করে দেয় দাম বাড়ানোর জন্য, সেটাও তো আরো একটা অপরাধ মানুষের সাথে, তাই না? সাধারণ মানুষের সাথে। শেখ হাসিনা তো এসব চালাকি করতেন না। এত কিছু হয়ে গেছে, অনেকে অনেক কারণ দেখান, আমি মূল কারণটা দেখি যে এরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রাষ্ট্রের এত উন্নতি করতে পারলেন, সেটারও মূল কারণ তিনি হলেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন। এই পার্থক্যটা বিশাল একটা পার্থক্য করে দেয়। আমাদের দুর্ভাগ্য, আমরা বাংলাদেশের মানুষকে শুধু এই শিক্ষাটা যদি দিতে পারি, আর কিচ্ছু তো দরকার নাই, আমাদের সমাজে আর কিচ্ছু শেখানোর দরকার নাই। একটা শিশুকে যদি আমি একটা কথা যদি শিখাইতে পারি, বা আমরা যদি শিখাইতে পারি যে মুক্তিযুদ্ধের চেতনা হলো একটা সভ্যতামুখী চেতনা, আর এর বিপরীতে বাংলাদেশে যা কিছু প্রচার করা হয় পুরোটাই সভ্যতা বিমুখ, ইতিহাস বিমুখ, মানব সভ্যতা যেই পথে গিয়েছে তার উল্টো পথে হাঁটা, প্রত্যেকটা শিশুকে এইটাই শেখানো, এটা তো যৌক্তিক এবং সত্যটা যদি আমরা শিখাতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমাদের মুক্তিযুদ্ধ বিরোধীরা সমাজে আর থাকতে পারবে না।
সেই শিক্ষাটা আমাদের অবশ্য প্রবর্তন করতে হবে। আমরা আবার যদি ফরেন মিনিস্ট্রির কার্যক্রমে ফিরে আসি, দেখবেন যে আর মানে কোনো বড় দেশ, যেই দেশগুলো সত্যিকারে ম্যাটার করে সেই দেশগুলোর মধ্যে পাকিস্তান, তুরস্ক, আর এই যারা সাম্রাজ্যবাদী সুপার পাওয়ার যেমন ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, এদের সাথে মোটামুটি ভারতের সাথে তো ঝগড়াঝাটি চলছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে টানাটানি। এটার বাইরে তাদের কোনোই কাজ নাই। তাদের কাজ হলো কসোভো ভ্রমণ করা। এটা ঠিক যে কসোভো ভ্রমণ করাটা কি অনেকজন না, কসোভো যদি আমরা না যাই, কসোভোকে তো মানে আমাদের চেয়ে যারা দুর্বল বা ছোট তাদেরও তো ডিপ্লোমেসি করতে হবে, কিন্তু তাদেরও আকাঙ্ক্ষা থাকে যে আরো গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে আপনার আর একটা মিটিং করলে, সফর করলে কি কিছু হয়? কিচ্ছু হয় না। আপনার ইন্টেনশন থাকতে হবে, ফোকাস থাকতে হবে, এবং ওই যে আমি যেটা বললাম দিনের মানে ওই জিনিসটা প্রত্যেকের সকাল থেকে হিসাব করা শুরু হবে যে আজকের কাজে আমার দেশের জন্য কত টাকা আমি আনলাম। হ্যাঁ, আপনি হয়তো টাকা এনে ওই যে চেকের মাধ্যমে বা কি বলে যে চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিবেন না, কিন্তু আপনি নিজে নিজে একটা না একটা হিসাব করতে পারবেন। মানসিক হিসাব যদি করতে না পারেন, সেই হিসাব করার দক্ষতাটা অর্জন করেন, একটা ক্যালকুলেশন করেন যে আপনার কাজের আজকে প্রোডাক্ট কত। এইটা যদি করা হয় তাহলে কিন্তু সত্যিকার অর্থে উন্নতি হবে। আর বর্তমানে এরা অত্যন্ত আনন্দে আছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি নাম ধাম ধরে অনেক কিছু বলতে পারি, সেগুলো একান্ত বাধ্য হলে বলি, না হলে বলবো না। যেমন কালকে শহীদুল করিমকে ধমক দিয়েছিলাম। আপনারা জানেন এই শহীদুল করিমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে অনেক লোককে ডিঙ্গিয়ে শুধু চিফ অফ প্রোটোকল থাকার কারণে রাষ্ট্রদূত বানিয়ে দিয়েছিল। সেই রাষ্ট্রদূতগিরি, দুই দেশের রাষ্ট্রদূতগিরি করে এসে শেখ হাসিনাকে বলছে যে উনি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করছেন। হ্যাঁ, বুঝলাম যে বিএনপি বলছে, তো বিএনপি বলতে হুমায়ুন কবিরকে বলো। এই শহীদুল করিমকে যদি শেখ হাসিনার সময় বলা হতো এরকম কিছু বলতে, সে বলতো যে আমি তো সরকারি কর্মচারী, আমি কেন এটা বলি, আপনি বলেন। সে মন্ত্রীকে দেখাই দিত। কিন্তু এই আমলে ওরা আবার একজন নিজেই বড় বড় মন্ত্রী হয়ে গেছে। এইটা ছাড়া, শেখ হাসিনাকে দুইটা গালিগালাজ করার চিঠিপত্র লেখা ছাড়া সত্যিকারের এদের দেশে এদের আর কোনো কাজ নেই। তো এরা আনন্দিত থাকবে না? নিশ্চয়ই আনন্দিত থাকবে। আমার মনে হয় তারেক রহমানের সরকারেরও এগুলো নিয়ে চিন্তা করা উচিত। আর যোগ্যতা, দক্ষতা একটা জিনিস দেখেন, আমাদের যে এখন যে ফরেন মিনিস্ট্রিতে বিএনপির 3জন মন্ত্রী আছে, 3জন মন্ত্রীকে খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, তারপরে ওই বেটা ডক্টরেট কিনা জানি না, হুমায়ুন কবির আর শামা ওবায়দ। আপনি যদি এই 3 জনের যোগ্যতাকে আপনি এক পাল্লায় দেন, 3 জনের, এই যে আপনি সব খলিল জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, তারপরে আর কি বলে এই যে আপনার আরো আছে না, সে কি 40 বছর ইউএন সিস্টেমে কাজ করছে, ইকোনমিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে, সবকিছু। আর হুমায়ুন কবির তো সে তো একেবারে ব্রিটিশ প্রধানমন্ত্রী সমান যোগ্য, সে নাকি ব্রিটেন থেকে আসে বাংলাদেশের রাজনীতি করার জন্য। আর শামা ওবায়দ, তাকে তো মোটামুটি সবাই চেনে। এই 3 জনের যে যোগ্যতা মন্ত্রী হিসাবে, আমাদের যে মোমেন স্যারের সাথে যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শাহরিয়ার আলম, ওনার যোগ্যতা এদের 3 জনের যোগ্যতা 10 গুণ হবে। আপনি শুধু 10 দিয়ে গুণ করবেন, 10। মোমেন স্যারের কথা তো বাদই দিলাম। মোমেন স্যার তো অত্যন্ত জ্ঞানী মানুষ, যদিও উনি একটা কথা বললে সবাই, হ্যাঁ আমাদের সিস্টেমে আছে যে একটা কথা যদি কেউ মানে একটু অসচেতন ভাবে বলে, অনেকে আবার ওইটাকে নিজের লোকরাও প্রচার করে দেয়, কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে না বা খণ্ডন করার চেষ্টা করে না। এইভাবে হয়তো মোমেন স্যারের 2-3টা কথা বাইরে হয়েছে। বাট ওনার মতো জ্ঞানী মানুষ তো আমি এর আগেও বলেছি, মোমেন স্যারের সামনেও বলেছি, পেছনেও বলছি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মতো ওনার মতো পড়াশোনা করা লোক কল্পনাও করা যায় না। সে ডক্টর কামাল হোসেন ঠিক আছে, আইন টাইন জানতে পারে, বইপত্রের সাথে তো ডক্টর কামালের কোনো সম্পর্ক নেই, মোমেন সাহেবের ছিল। বোঝেন তাহলে আসলে আওয়ামী লীগ, আমরা শেখ হাসিনাকে কত সমালোচনা করছি যে ওনার মন্ত্রীরা অদক্ষ, কিন্তু দিন যত যাচ্ছে তারেক রহমানের সরকারের মন্ত্রীদের যত দেখছি, এখন কিন্তু আমাকে সত্য কথাটা বলতেই হচ্ছে যে আমাদের একটা প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের 10 গুণ যোগ্যতা ছিল। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় যে 3টা লোক একসাথে চালাচ্ছে, খলিল, হুমায়ুন কবির আর শামা ওবায়দ, 3 জনকে আপনি 10, আমি 100 দিয়ে গুণ করতাম, কিন্তু মানে বেশি হয়ে যায় দেখে আসলে 10 দিয়ে গুণ করছি। আপনারা মনে হয় মানে আসলে বোঝার জন্য আপনারা ওই জায়গাটা যাইতে হবে যে ফরেন মিনিস্ট্রির সোশ্যাল মিডিয়া গুলো দেখেন না, সারা পৃথিবীর অন্যান্য ফরেন মিনিস্ট্রির সোশ্যাল মিডিয়া দেখেন, এক্স হ্যান্ডেল দেখেন, তারপরে কি বলে ফেসবুক দেখেন,
দেখলে আপনিও বুঝতে পারবেন, এটা আপনার পক্ষে জাজ করা সম্ভব। আমাদের এত কথা বলতে হবে না। কিন্তু আমাদের দুঃখ লাগে কি জানেন, 2024-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা দক্ষ সরকারকে, এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জঙ্গিদের ফাঁদে পড়ে রাস্তায় নেমে আজকে দেশটার 12টা বাজিয়ে দিল। এখন এই দেশের তো আসলে শেখ হাসিনা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আমরা জানি, আমরা ভেতরে ভেতরে আপনারা কোন ধরনের কত প্রস্তুতি চলছে আপনারা তো জানেন না, আমরা তো কিছু কিছু জানি। শেখ হাসিনাই আসবেন, বাংলাদেশ চালাবেন, এই দুঃখী বাংলাদেশের দুঃখ তিনি আবার দূর করবেন, এবং তিনি আগের মতো আর অত বেশি ইয়ে হবেন না, মানে উনি আগের মতো কি বলবো যে আগের মতো এতটা মানে সবার জন্য করার চেয়ে উনি এখন দেশের জন্য করবেন। উনি এখন দেশের জন্য করবেন, বাংলাদেশের জন্য করবেন। বঙ্গবন্ধু কন্যা আসবে, বাংলাদেশকে গড়ে তুলবেন। আমরা বাংলাদেশে অতি সহজে কিন্তু আগের জায়গায় নিয়ে যাব। আমাদের কাছে দেশের দক্ষতম অর্থনীতিবিদরা আমাদের সাথে আছে। এই যে আমাদের, আমি জানি না ওনারা এখন কোথায় আছেন, আমাদের যে ডক্টর আতিউর রহমান ছিলেন, ওনার একটা ভিশন আছে, ফিলোসফি আছে। এই যে ইউনুস যাকে জেলে ভরেছিল, হ্যাঁ, প্রফেসর ওনার নামটা মনে আসে না, আমার কি স্মৃতি মাঝে মাঝে সমস্যা করে, হ্যাঁ। এই ধরনের অর্থনীতিবিদ তো আমাদের সাথে আছে, হ্যাঁ, বাংলাদেশের সাথে, মানে মুক্তিযুদ্ধের পক্ষে আছে। আপনি আরো আমাদের যারা তরুণ অর্থনীতিবিদ দেখেন, ওরা ওদের চেয়ে অনেক ভালো। ওদের পক্ষে যারা আছে তারা তো কিছু করতে পারে না। দেবপ্রিয় দেখেন, গুড ফর নাথিং একটা লোক, শুধু বক্তৃতা দিতে পারে। এই যে এখন যিনি ফাইন্যান্স মিনিস্ট্রি চালাচ্ছেন, দেখছেন না আপনারা কি বলতেছে, 2 বছর লাগবে, 5 বছর লাগবে, এটা করতে 2 বছর, এটা করতে 5 বছর। শেখ হাসিনার কোনো মন্ত্রীদের এটা শুনছেন? কোনো মন্ত্রী বলছিল যে এটা করতে 2 বছর লাগবে? শেখ হাসিনা বলছে সকালে, বলছে বিকালে কাজ হয়ে গেছে। জ্বালানি নাই, জ্বালানি তেল চলে আসছে। ইলেকট্রিসিটি নাই, 1 মাসের মধ্যে ইলেকট্রিসিটি উৎপাদন শুরু হয়ে গেছে। গ্যাস নাই, গ্যাস চলে আসছে। সারা পৃথিবীর কোথা থেকে আসছে কেউ জানে না। এখন এরা বলে আমার এখন সল্লেল্লাহ পড়া ছাড়া কোনো কাজ নাই, যেমন বিদ্যুৎ মন্ত্রী টুকু বলতেছে। আবার এইটা 2 বছরের মধ্যে শেষ হবে না, এটা আবার অর্থমন্ত্রী বলতেছে। হ্যাঁ, তারেক রহমান, আপনি কত দুর্ভাগা। কিন্তু আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসতেন, আপনি যদি সভ্যতামুখী হতেন, আপনিও বড় বড় অর্থনীতিবিদ পেতেন, আপনার ভালো পররাষ্ট্রমন্ত্রী পেতেন। আপনি যেরকম, আপনার মন্ত্রীরাও সেই রকম। আমি তো আপনাকে অনেক সম্মান করতে চাই, কিন্তু আসলে করা যায় এই অবস্থায়? বলেন তারেক রহমান, যায় না তো। যাই হোক, আমার মনে হয় আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলতে গিয়ে অনেক কথা বললাম। তবুও যেটা বলছি, আমার নিশ্চিত যারা শুনবেন সরকারি কর্মচারী, বেটার সরকারি কর্মচারী হতে পারবেন। যারা রাজনীতিবিদ শুনবেন তারা বেটার মন্ত্রী হতে পারবেন, এটা একেবারে নিঃসন্দেহে। কারণ এগুলো অনেক দিনের পরীক্ষিত। আর আমি তো যা বলি যেগুলা প্রজ্ঞার দৃষ্টিতে পরীক্ষিত, মানে স্টান্টবাজি, চালাকি, চালাক তো আমি নিজেই না, আমি আরেকজনকে চালাকি শেখাবো কিভাবে? চালাক নই দেখে আমি মনে করি যে প্রজ্ঞার মূল্যটা বেশি। চালাক হতে পারলে হয়তো চালাকই থাকতাম। ভালো থাকবেন সবাই। আজকে রাত 10টার লাইভটা যথারীতি করব। এখনো দেখছি অনেকে শুনছেন আমাকে, খুব বেশি না। রাত 10টার লাইভে আজকে একটা অভিনব লাইভ করব। সেটা হলো যে গোলাম মাওলা রনি আর ফাহাম আব্দুস সালামকে নিয়ে, এরা সব পাবলিক ইন্টেলেকচুয়াল বাংলাদেশের, এদেরকে নিয়ে লাইভটা করব। বন্ধুরা তখন সময় দিবেন আশা করি। ভালো থাকবেন সবাই।